তো এদের জন্য আর আপনার কি সাজেশন যে এখন কি করণীয়? এদেরকে চর্চা করতে হবে, বেশি বেশি করতে হবে। তোমাদের যে সাহিত্যের উপরে এগুলো তো আসলে চর্চা করার কিছু নাই। যেমন এই যে বাংলা গদ্যের জনককে, বাংলা উপন্যাসের জনককে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, এই জিনিসগুলো এগুলো কিন্তু তোমাদের মুখস্থের একটা জিনিস, কিন্তু গ্রামার জিনিসটা কিন্তু মুখস্থ না, এটাকে বারবার চর্চা করতে হবে এবং এই চর্চার মাধ্যমে তোমরা সফলতা হবে। বন্ধুরা, আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির মেইন সাইনবোর্ড এবং খুলনা আর্ট একাডেমির 11টা ব্যাচের সফলতা এবং বাংলাদেশের এবং ভারতের যত চারুকলা, বাংলাদেশ ভারতের সব চারুকলায় আমাদের শিক্ষার্থীরা রয়েছে 199 জন। আমরা এবছর 2022 সালে আমরা খুলনা আর্ট একাডেমি থেকে 12তম ব্যাচের অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখুন চারুকলা ভর্তি কোচিং। শিক্ষার্থীদের সাফল্য আমাদের উদ্দেশ্য এবং খুলনা আর্ট একাডেমির ঠিকানা আছে এখানে, কন্ট্যাক্ট নাম্বার। আমাদের চলছে বাংলা ক্লাস। বিদ্যা একটা জিনিস আর আলয়, বিদ্যা অর্থ কি? আচ্ছা, আলয় অর্থ কি? আলয় মানে ঘর, বাড়ি, তাই না? তাহলে আমরা যখন বিদ্যালয় একবারই উচ্চারণ করছি যে বিদ্যা যোগ আলয়, হ্যাঁ, সেটা হচ্ছে বিদ্যালয়। তাহলে আমরা পরস্পর দুইটি বর্ণের মিলন করছি, কিন্তু একটা হচ্ছে বিদ্যা আর একটা হচ্ছে আলয়, তাহলে সমান সমান কি হলো? বিদ্যালয়। এইটাই হচ্ছে সন্ধি। এখন এই সন্ধি আবার 3 প্রকার আছে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ। স্বরসন্ধিটা হচ্ছে যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিল, সেটা স্বরধ্বনি তো বোঝো, আর এইগুলো হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণের সাথে যে স্বরবর্ণের মিল সেটাই হচ্ছে স্বরধ্বনি। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি যেটা, সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির মিল থাকবে, আবার ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিল থাকবে, সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে ব্যঞ্জন। আর হ্যাঁ, বলো। ম্যাম, এখানে আছে বাংলা সন্ধি 2 রকম, আর এখানে আরেক জায়গায় আছে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি 3 প্রকার। ওটা দরকার নেই তোমাদের যে 3 প্রকার সন্ধি তৈরি বলা হচ্ছে, সেটা হচ্ছে কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এই 3টা সন্ধি তোমাদের যথেষ্ট, আর কিছু লাগবে না, ঠিক আছে? কারণ ওইভাবে যদি করো তাহলে ও ব্যাপক, ওভাবে আসতে গেলে তোমাদের পক্ষে সম্ভব না। এখন 2 বছরের কোর্স করা লাগবে, ওইটা পারবা না। এখন তোমাদের কি করতে হবে যে মূলত আমার 3টা সন্ধি, এই 3টা সন্ধি থেকে আমি সন্ধি বিচ্ছেদ করে আমি বের করে নিব যে কোনটা কোন সন্ধি, ঠিক আছে? আচ্ছা, বিসর্গের সাথে চলছে বাংলা ক্লাস। আপনারা সবাই শিক্ষার্থীদের শুভকামনা করবেন এবং আপনারা সঙ্গে থাকবেন। আমরা নিয়মিত আপনাদের ক্লাস পৌঁছে দেব এবং আমরা সব বিষয়ের উপরে সুশিক্ষা দিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফলের প্রত্যাশা দিয়ে থাকি এবং প্রতি বছরই আমাদের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সকল চারুকলায় মেধা তালিকায় 1ম স্থান এবং 2য় স্থান, 3য় স্থান এমন করে বারবার আমরা 1ম স্থান অধিকার করেছি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। এখন বাংলাদেশের সকল চারুকলায় 199 জন শিক্ষার্থীরা পড়ে। আপনারা শুনুন বাংলা ক্লাসের ম্যাম কিভাবে ক্লাস নিচ্ছে। সেটাই হচ্ছে সমাস। হ্যাঁ, সমাস 6 প্রকার, তোমরা এটা সবাই লিখতে পেরেছো। আর এর আগে আমরা অবশ্য সমাস নিয়ে ক্লাসে আলোচনা করেছি। আর একটা বিষয় দিয়েছিলাম, আমি দেখবো যে সন্ধির বিষয়টা, সন্ধি একজনই অ্যান্সারটা ঠিক মতো দিয়েছে, কিন্তু সবাই ঠিক মতো দিতে পারেনি। পরস্পর 2টি বর্ণের মিলনকে সন্ধি বলে, ঠিক আছে? এখন এই যে সন্ধি, এটাও কিন্তু ক্লাস 6 থেকে, তাহলে তোমাদের পেছনের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু তোমাদের ভিতটা কিন্তু অত মজবুত ছিল না, যার কারণে শেষে এসে এই যে ইন্টারে এসে কিন্তু তোমরা কি হচ্ছে, তোমরা কিন্তু ঠিক মতো পারছো না। কারণ কি? কারণ হচ্ছে চর্চার অভাব। বাংলাটা অনেকে চর্চা করতে চাও না, মনে করো যে ও তো আমাদের ভাষা, ও বানিয়ে লিখবো, কিন্তু গ্রামার তো বানিয়ে লেখা যায় না। গ্রামার জিনিসটা সম্পূর্ণ চর্চার জিনিস এবং এটাকে তোমাদের চর্চা করতেই হবে। তো আমি বলবো যে এখনো তোমাদের সময় আছে, তোমরা এই যে সময়টা আছে এই সময়টা তোমরা ব্যবহার করো। হ্যাঁ, তোমাদের হাতে তো মোবাইল আছে, মোবাইলে তোমরা এতে যাও, তোমরা গুগলে যাও, তোমরা প্লে স্টোরে যাও, তোমরা ইউটিউবে যাও, ওখানে যে দেখো যে সমাস নিয়ে কিন্তু ক্লাস হয়, প্রশ্ন থাকে,
তোমরা ওখানে যাও, ওখানে যে তোমরা মানে করো, ইউটিউবে দেখো, ভিডিওগুলো দেখো যে কিভাবে ওখানে ক্লাসগুলো করানো হচ্ছে। তোমরা দেখলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। এই ক্লাসগুলো ম্যাডাম আমি একটু কথা বলি, এই ক্লাসগুলো কিন্তু আপনার আমি বলবো 2020 সালের আগে কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু বিভিন্ন স্কুল থেকে সরকারের যে চাপ সৃষ্টি করছে যে আপনারা বাংলা টিচার, বাংলা সাইট সার্চে এবং সব সাইট থেকেই সব ধরনের ম্যাথ বলেন আর ইংলিশ বলেন, গ্রামার, বাংলা গ্রামার, সব গ্রামার কিন্তু সব ধরনের পড়াশোনা আপনার এখন কিন্তু অ্যাভেলেবেল হাজার হাজার আপনার শিক্ষক কিন্তু সেইভাবে যুক্তি খণ্ডন বিভিন্নভাবে করে সেভাবে ভিডিও তৈরি করেছে। এটা একটা মনে করবো একটা পজিটিভ সাইড, খুব ভালো। তো এদের জন্য আর আপনার কি সাজেশন যে এখন কি করণীয়? এদেরকে চর্চা করতে হবে, বেশি বেশি করতে হবে। আমাদের যে সাহিত্যের উপরে এগুলো তো আসলে চর্চা করার কিছু নাই। যেমন এই যে বাংলা গদ্যের জনককে, বাংলা উপন্যাসের জনককে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, এই জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের মুখস্থের একটা জিনিস, কিন্তু গ্রামার জিনিসটা কিন্তু মুখস্থ না, এটাকে বারবার চর্চা করতে হবে এবং এই চর্চার মাধ্যমে তোমরা সফল হবে। আমরা ম্যামের এত সময় যে তাদের শিক্ষার্থীদের জন্য যে গাইডলাইন দিল, ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম দীর্ঘ বছর ধরে খুলনা আর্ট একাডেমির এই চারুকলা ভর্তি কোচিংয়ের যে তাদের দিক নির্দেশনা দিচ্ছেন, 12তম ব্যাচে এসেও আজকে আমাদের শিক্ষার্থীদের যে সহযোগিতা করছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ম্যামকে আবারও আমরা ধন্যবাদ জানাবো। কারণ ম্যামকে আমরা আসলে পরিবারের একজন সদস্য মনে করি, তাই ম্যামও সেইভাবে তাদেরকে সুন্দরভাবে প্রতিষ্ঠানের যাতে সম্মান থাকে সেজন্য তাদের সুন্দরভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করে। যে কোনো প্রশ্নের 2টা 3টা অর্থ বের করতে হবে যদি অ্যাডমিশনে চান্স পেতে হয়। ওই এটার মতো পারবেন না, কার মতো বলেন তো? আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে আমি কিন্তু দেখাইছি। 6ষ্ঠ ব্যাচে আমার স্টুডেন্ট ছিল, ও হচ্ছে বাথরুমে যাইয়া ওই কারেন্টে পেয়ার্স ওখানে 3 মিনিট বসতো বাথরুমে, তাহলে ওই 3 মিনিট বাথরুমে যাই পড়ার লোক আমি দেখেছি এবং পড়ার জন্য আমি মারিছি ওকে, কিন্তু কোথাও কিন্তু চান্স পায় না। কমার্স কলেজেই তার পড়তে হয়েছে এবং এখানে 50-এর মধ্যে 50ও পেয়েছে। ওই যারা বেশি পড়ে তারা কিন্তু সত্যি কোথাও কোনো জায়গায় পৌঁছাতে পারে না। আপনি দেখবেন জীবনে আপনি একটু শুধু ব্যাকগ্রাউন্ডে আপনি ফিরে যান, আপনার যত ফার্স্ট হতো আপনার ক্লাসে, কলেজ লাইফে, স্কুল লাইফে যারা ফার্স্ট হতো তারা আজকে কোথায়? তারা আজকে কোথায় পড়াশোনা করছে বা কোন পজিশনে গেছে? আর আপনারা দেখেন যে 3rd 4th যে লাস্টে হয়তো তার পজিশন কোথায় সেটা একটু গবেষণা করে দেখবেন। শুধু ফার্স্ট হলেই হবে না, ফার্স্ট কিন্তু একসময় সে লাস্টে চলে যায়। ঘটনা বলছেন? তাহলে আমাদের বেশি পড়লে হবে না, বেশি জানতে হবে। শাওন, আমার কথা কি যুক্তি আছে কিনা? আপনি একটা প্রশ্নকে 2 রকম 3 রকম ভাববেন পড়ার সময়। যে প্রশ্নটা যদি কর্তৃপক্ষ যারা প্রশ্ন করবে সেই পরীক্ষা নিয়ন্ত্রকরা যদি কমিটি এটা ঘুরাই দেয় তাহলে কেমন ঘুরাতে পারে? এই প্রশ্নটা যদি ভাঙে অর্থটা আগে নিয়ে আসে, প্রশ্নটা পরে দিয়ে দিল, পারে কিনা? আমরা পরীক্ষা নিয়েছি ওরভাবে, আগে প্রশ্ন না আগে অ্যান্সার দিয়েছি, প্রশ্নটা লিখে দিতে হয়েছে। কথা বলছে মানে বিভিন্ন টেকনিক কিন্তু এদের পরীক্ষা নেই। তার মানে এইটা আপনার কর্তৃপক্ষ সব প্রশ্ন না করলেও 5টা প্রশ্ন আপনাকে ঘুরাই দেবে, আর ওই 5টা প্রশ্ন আপনার মাথাকে ঘোলাইয়া কিন্তু পরীক্ষা টোটাল খারাপ করে ফেলবে। যেটা তো আমি জানি, কিন্তু এটা কি, এটা কেন, কীভাবে, তখন কিন্তু আপনার টোটাল পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। এই জন্য আপনি পড়ার সময় কী করতে হবে, সেটি যে প্রশ্নটা পড়বেন সেটার অন্য এই প্রশ্নটা যদি ঘুরায় তাহলে কিভাবে ঘুরাতে পারে এই বিষয়টা বুঝে তারপর পড়বেন। মনে থাকবে তোমা? পড়াশোনার প্যাটার্নটা এইভাবে করতে হবে, মনে থাকবে? হ্যাঁ, আমরা সবার কাছে কি রেজাল্টটা শুনছিলাম? হ্যাঁ, ফার্স্ট হয়েছে কে? উঠে চলে আসো, ফার্স্ট সামনে চলে আসো। সেকেন্ড কে? চলে আসো। তোমা সেকেন্ড। ওই পাশে দাঁড়াবে। থার্ড 2 জন। আপনাদের যে প্রশ্নের কোনায় সর্বোচ্চ মার্কের পয়েন্ট আছে সেই সর্বোচ্চ মার্কের পয়েন্টটায় আপনারা 20.75 না, 20.75, 20.75 আপনারা লিখে নেন। আপনারা যে এখানে 50 মার্কের ভিতরে 20.75 পেয়ে ফার্স্ট হয়েছে আমাদের 12তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ মল্লিক। সৌরভ মল্লিককে
ম্যাম পেন্সিল তুলে দেবে তাকে। আজকের যাই হোক, তার আরও ভালো রেজাল্ট করা উচিত ছিল, কিন্তু তারপরও তার টিমের ভিতরে সে ফার্স্ট হয়েছে। সে যদি এখানে 10 পেত, 10 পাইলে তাহলে সর্বোচ্চ যদি 10 থাকতো সে সেখান থেকেও ফার্স্ট হতো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 2014 সালে মেবি বা 13 সালে একটা ঘটনা ঘটে গেছে অ্যাডমিশনে, তোমরা হয়তো জানো না, জেনে রাখো। ওইটা ছিল ইংলিশে যারা পরীক্ষা দিয়েছে একজনও পাস করেনি। এটা 13 কি 14, কারণ তখন আমরা ছিলাম টুটপাড়াতে আর এখানে 15তে চলে আসছি। তার মানে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, 13 বা মেবি 14 এটা রেজাল্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ইংলিশ সাবজেক্টে পরীক্ষার জন্য আবেদন করেছিল একজনও পাস করেনি। তাহলে ওই অ্যাডমিশনগুলো বা এই পরীক্ষাগুলো এমন হতে পারে যে 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে, সেখানে মাত্র 20 পেয়েও পাস করতে পারে। যদি ওই বছর 100-র মধ্যে সর্বোচ্চ 20 পায় তাহলে সেই ফার্স্ট, এরকম একটা বিষয়। এখন এখানে তো বোঝা যাবে না যে কে কত সর্বোচ্চ উঠাতে পারবে। যেমন আজকে সর্বোচ্চ ছিল 50-এর মধ্যে 20 পয়েন্ট কত, 75, কিন্তু আমাদের 30-এর ভিতরে কিন্তু পরীক্ষা ডিক্লার ছিল এবং সেই 30-এর ভিতর থেকে আমাদের 20 পাওয়ার কথা ছিল। এমনকি মানে আমি কি সাজেশন দিয়ে তো ছেড়েছিলাম এখান থেকে নাকি? হ্যাঁ, তাহলে আপনি যে আজকে ফার্স্ট হয়েছেন, আপনি পেন্সিল গ্রহণ করবেন ম্যাডামের কাছ থেকে, আশীর্বাদ স্বরূপ। একটু করতালি দাও। আচ্ছা, তোমার অনুভূতি প্রকাশ করো। তারপরে এর ভিতর তো তুমি এখন ফার্স্ট আছো, কিন্তু তারপরেও তো আমি একজন বাঙালি যখন পরিচয় দিব, যখন এই দেশের মাতৃভাষার জন্য, এই বাংলার জন্য হাজার হাজার আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে, সেই ভাষার জন্য যদি আমরা কম নম্বর পাই, এটা কি আমাদের জন্য ডিসক্রেডিট কিনা? থ্যাংক ইউ। আমাদের পরবর্তী আসন গ্রহণ করবেন, আমাদের পুরস্কার নেবেন আমাদের ম্যামের কাছ থেকে তমা দেবনাথ। তমা দেবনাথকে একটা পেন্সিল ধরে দেন। এই হ্যাঁ, তমা দেবনাথকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সেকেন্ড হয়েছেন কত পেয়ে? 20.50। কতর পরীক্ষা ছিল? আপনি কি এতে খুশি? তা আপনার কি আপনার পরবর্তী পরীক্ষা ভালো করবেন কিনা? আচ্ছা, ভালো রেজাল্ট করে কি করবেন সেদিনকারে? আপনি কি করবেন সর্বপ্রথম? তারপরে আর কেউ জানাবেন না? ম্যামকে জানাবেন না? মা বাবার পরে তো মা বাবা, স্যার ম্যাম তো মা বাবার ভিতরেই থাকে, সর্বপ্রথম মা বাবা থাকে, তারপরে স্যার ম্যাডাম। ম্যামের নাম্বার আমার কাছে আছে, বাট আপনারাও নিয়ে নেবেন। অবশ্যই ভালো রেজাল্ট হলে অবশ্যই তো একটা ইনফরমেশন দিবেন। আর কোনো সময় কোনো বিপদে পড়লে যে ম্যাম এটা আমি বুঝছি না, তখন কি করতে হবে? যোগাযোগ করে নিতে হবে, কারণ সে বাংলা ডিপার্টমেন্টের ম্যাডাম, সে সেই বিষয়টা আপনাকে যতটা সলিউশন দিতে পারবে, আমি তো আর আপনাকে ওইভাবে দিতে পারবো না। তা আপনাকে অভিনন্দন, ভালো ফলাফল করবেন এমনটা প্রত্যাশা রাখি আমরা। এরপরে আমরা শাওনকে চাচ্ছি, শাওন আমাদের পুরস্কার নেবে ম্যামের কাছ থেকে। শাওনের জন্য একটা করতালি দেন। শাওন, আপনার অনুভূতি ব্যক্ত করেন। আপনি যে থার্ড হয়েছেন, কত পেয়ে থার্ড হয়েছেন? 19। 50-এর মধ্যে 19, এটা কি বেটার মার্ক? এটি ইংলিশ হলে ঠিক ছিল, বাট আমি মনে করি বাংলা হলে ঠিক না, কারণ আমরা বাঙালি, তাই না? তার মানে বাঙালি, আমাদের অবশ্যই বাংলা নিয়ে কিন্তু আমাদের গবেষণা করা উচিত। মানে আমাদের প্রস্তুতিটা ভালো ছিল, এবং প্রশ্ন হাতে পাওয়ার পরে অনেকটাই চেঞ্জ ছিল। মানে আমাদের যেগুলো পড়ে আসার কথা ছিল সেগুলো পড়ে আসছে, কিন্তু পরীক্ষা সেগুলো আসে না। যেমন ম্যাম আমাদের বলে দিচ্ছিল যে বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, তারপর হচ্ছে বাক্য, ধ্বনি, এগুলো থেকে খুবই কম আসে। যেগুলো আমরা বেশি করে করছি ওইগুলো থেকে প্রশ্ন ধরতে গেলে আসেই নাই, অন্য টাইপের প্রশ্ন আসে। এই কারণে আমাদের দেখ, ওগুলো পড়া হয়েছে, ওগুলো বিফলে যাবে না। ওগুলো যদি অ্যাডমিশনে থাকে, এখানে কম পেলে কখনো তোমাদের মারা হয়েছে কিনা বলো? খারাপ ছবি আঁকলে মারা হয়? আমি বলছি তোমরা মিনু করবা না, তোমরা সৎসাহস নিয়ে কথা বলবা। আমি মহেন্দ্রকে একটা পিটান দিয়েছি, হয়তো ওর ব্যথা আজকের দিন না, 2 দিন 3 দিন ব্যথা থাকবে, সেইভাবেই দিয়েছি। কারণ মারলে যদি চুলকানির মতো হয়, সেটা টোটালটাই না। মারলে তারে মোটামুটি ওষুধ খাইতে হবে, সেরকম মাইর দিতে হবে। মাইরে তো আমি পাপের বাকি হচ্ছি না? হ্যাঁ, হচ্ছে কিনা বলো? তাহলে তো সেইরকম পাপক। এই পাপের বাকি হচ্ছে কিনা? আমি কখনো বলেছি যে তোমরা কেন পারোনি? হ্যাঁ, পারোনি, তোমাদের আমরা আরও শিখাবো, আরও বোঝাবো, কিন্তু তোমাদের ভোকালটা, তোমাদের উচ্চারণটা একদম সুন্দরভাবে সাহস নিয়ে কথা বলবে সবসময়, এমনটাই আমি তোমাদের কাছ থেকে চাই। আমি দিন রাত 24 ঘন্টা তোমাদের ক্লাস করাতে চাই এবং করাবো,
কিন্তু তোমরা ওই যে না পাইরে বলবা না হ্যাঁ পেরেছি বা বুঝেছি, তাহলে কিন্তু আমার খুব মেজাজ খারাপ হয়ে যাবে, তাহলে আমার চেয়ে আর কেউ খারাপ হবে না। তো সেটা কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পারছো এতদিনে শাওন, তাহলে পরবর্তী থেকে ভালো ফলাফল হবে, রেকর্ড হচ্ছে কিন্তু এখানে জি স্যার। ভালো হবে। এখানে কিন্তু আরও 2-4-5টা পরীক্ষা কিন্তু আমি নিব, হয়তো ম্যাম ক্লাসে না আসলেও ম্যাম কিন্তু তোমাদের প্রশ্নটা দেখবে, আমি ম্যামকে প্রশ্ন দিলাম, ইনবক্স করলাম, তাকে মেইল করলাম, আবার ম্যাম সেটা দেখবে, তোমাদের পরীক্ষার খাতাও কিনা ম্যামকে পাঠাবো যে তারা আজকেই করছে, ভালো করছে, তাহলে অবশ্যই ম্যামকে কি পরবর্তীতে ভালো রেজাল্ট দিবেন? জি অবশ্যই। থ্যাংক ইউ। আমরা এবারে পুরস্কার নেবে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড একটা পরীক্ষা বা যে কোনো কম্পিটিশন হলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। আজকে যৌথভাবে আমাদের দুজন থার্ড হয়েছে, এটা আসলে সুন্দর একটা বিষয়, কিন্তু কর্তৃপক্ষের কাছে আসলেই সুন্দর না, কারণ একটা গিফট বেশি দেওয়া লাগছে, এজন্য কর্তৃপক্ষ কিন্তু লাভবান না। লাভবান কর্তৃপক্ষ লাভবান, একটা গিফট বেশি চলে যাচ্ছে না? আনন্দিত হয়েছে, এটাই তো লাভবান। মানে আনন্দের দিক থেকে লাভবান, কিন্তু মানে কষ্টের দিক থেকে লস। লস না? যদি আমরা হিসাব করতে যাই তাহলে লস কার? কর্তৃপক্ষের লস কিনা? তাহলে আমরা যে একটা পুরস্কার বেশি দিচ্ছি, পুরস্কার নাও, সবাই একটু তাকে অভিনন্দন জানাও। আমরা জানতে চাইবো তোমার অনুভূতি, তোমার এই থার্ড পজিশন, তুমি খুশি কিনা? থার্ড পজিশনে আমি খুশি, কিন্তু আসলে মার্কের দিক থেকে আমি খুশি না, আমার লাগে আরো ভালো করতে হবে। এই সুন্দর একটা করতালি, তার একটা পয়েন্ট কিন্তু এখানে বলেছে, থার্ড পজিশনে আমি খুশি কিন্তু মার্কের বেলায় সে খুশি না। দেখো, শিখতে গেলে কিন্তু চর্চা করতে হয়, কারণ এটাও কিন্তু একটা সুন্দর পয়েন্ট আমি মনে করি। ম্যাম সুন্দর না যে থার্ডের দিক দিয়ে সে খুশি, কিন্তু মানে উপস্থাপনটা তার সুন্দর হয়েছে, কিন্তু মার্কের দিক দিয়ে খুশি না। অনেক সুন্দর, আমি খুব খুব ক্রিয়েটিভিটি, এরকম ক্রিয়েটিভিটি হতেই হবে প্রত্যেক মানুষের। তো ম্যামের কাছে এই রেকর্ড হচ্ছে, কিন্তু আপনি বলবেন যে আপনি পরবর্তী পরীক্ষা আপনি কত পেতে পারেন? 50-এর মধ্যে পরীক্ষা হলে 40-এর কাছাকাছি চেষ্টা করব। পারবেন? পারবো কিনা জানি না, চেষ্টা করব যাতে ওইটা পাই। আচ্ছা, সবার জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। সবাই ভালো পরীক্ষার জন্য চেষ্টা করতে হবে। দেখেন, আর বেশি সময় নাই, আর বেশি চিন্তাও করার সময় নাই, এখন সব কিছু ঝেড়ে ফেলেন এবং শুধু পড়াশোনা করেন। আচ্ছা, ম্যামের কাছে আমরা এই ভিডিওটা শেষ করব, এবং ম্যামের কাছ থেকে আর কোনো প্রশ্ন থাকলে সবাই সেই প্রশ্ন অনুযায়ী করে ম্যামকে ছুটি দেবে। আজকে শুক্রবার, ম্যামের যে বাসায় আসলে সবারই একটা ব্যস্ততা থাকে, শুক্রবারে অফিস বন্ধ থাকে, তাই ম্যাম তার ভিতরে তোমাদের সবার কথা চিন্তা করে, তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে যে ক্লাসটা নিয়েছে, ম্যামকে তোমরা তোমাদের পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানাবা, আর ম্যামের জন্য শুভকামনা করবা, আর ম্যামও শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন যেন আপনাকে এটা সুসংবাদ দিতে পারে ঢাকা পরীক্ষা দিয়ে এসে।